ভ্যানে লাশ তোলা সেই পুলিশ সদস্যের পরিচয় মিলেছে, কোথায় আছেন তিনি? এদিকে সারা দেশে চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন ঘোষণা। জানাবো, বন্যার কারণে 5 দিনের কর্মসূচি একদিন করা হয়েছে। দ্রুত জাতীয় নির্বাচনের চ্যালেঞ্জ বিএনপির। এবং সর্বশেষ জানাবো, দেশ থেকে নিষেধাজ্ঞার খড়গের 27 মন্ত্রী এমপি সহ 60 ব্যক্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভ্যানে লাশ তোলা সেই পুলিশ সদস্যের পরিচয় মিলেছে, কোথায় আছেন তিনি? সাভারের আশুলিয়া থানার সামনের সড়কে ভ্যানগাড়িতে লাশের স্তূপ করে রাখার ভিডিওতে যে পুলিশ কর্মকর্তারে দেখা যাচ্ছে তার পরিচয় মিলেছে। ওই পুলিশ সদস্যের নাম আরাফাত হোসেন। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওই পরিদর্শকের বাড়ি বরিশালে। তিনি পড়াশোনা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিভাগে। খোঁজ নিয়ে জানা গেছে, আরাফাতের বাবা মোহাম্মদ আরিফ হোসেন বদরজুনি মাধ্যমিক বিদ্যালয় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। এদিকে ভ্যানে লাশের স্তূপের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে গা ঢাকা দিয়েছেন আরাফাত। তিনি কোথায় আছেন কেউ বলতে পারছেন না। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। আরাফাতের সঙ্গে থাকা পুলিশের অন্য সদস্যদের পরিচয় এখনো পাওয়া যায়নি। গত 30 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় ভিডিওটি। আশুলিয়া থানার সামনের ভবনের 2য় তলা থেকে ভিডিওটি ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভাইরাল হওয়া 1 মিনিট 14 সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায় দুজন পুলিশ সদস্যের একজন হাত ও একজন পা ধরে ভ্যানে নিক্ষেপ করছেন। এর আগে ভ্যানে লাশের স্তূপ করে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। সর্বশেষ লাশটি তুলে একটি ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয়। শেষে পুলিশ সদস্যের উপস্থিতি দেখে দেখা মেলে। ভিডিওর 1 মিনিট 6 সেকেন্ডে একটি পোস্টার দেখা যায়, যা স্থানীয় ধামসোনা ইউনিয়ন সভাপতি প্রার্থী ও 7 নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবুল হোসেনের। সেই পোস্টারটি দেখে নিশ্চিত হওয়া গেছে যে ভিডিওটি ঘটনাস্থল আশুলিয়া থানার পাশে। মহাসড়ক থেকে থানার দিকে অগ্রসর হয়ে এসবে এসবি অফিসের দিকে চৌরাস্তার এই ঘটনা ঘটেছে। ভেতরে ভিডিওতে থাকা বালু ভর্তি বস্তাগুলো এসবি অফিসের দিকে যেতে থাকা ভবনের সামনে স্তূপ করা ছিল, কিন্তু থানা পরিষ্কারের সময় সেগুলো অপসারণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি ড্রোন উড়িয়ে আন্দোলনরত ছাত্র জনতার অবস্থান শনাক্ত করা হয়, তবে সেটি পুলিশের ড্রোন কিনা তা জানি না। থানায় বিভিন্ন গলিতে ছাত্র জনতা প্রবেশ করে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। এ সময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। পুলিশ লাশগুলো তাদের থানার সামনে নিয়ে যায়। সেখানে একটি পুলিশ ভ্যানে লাশগুলো রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব সংবাদ মাধ্যমকে বলেন, আরাফাতের ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর আরাফাত ভেঙে পড়েছে। তিনি কোথায় আছেন জানতে চাইলে তিনি বলেন, আরাফাত এখনো অফিসে আসেনি। আমরা সেদিন ছাত্র জনতার দিকে লক্ষ্য করে গুলি ছুড়িনি। তিনি বলেন, আমরা সেদিন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির নির্দেশনা পালন করেছি। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকারীরা গত 5 আগস্ট ঢাকা রিচা মহাসড়কের বাইপাইল এলাকায় জমায়েত হতে থাকেন। পরে শেখ হাসিনা দেশ ছাড়ার খবরে আন্দোলনকারীরা আশুলিয়া থানার দিকে অগ্রসর হয়। এ সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। এ ঘটনায় 5 আগস্ট আশুলিয়ায় 15 জনের মৃত্যু হয়। জানা গেছে, সাভার ও আশুলিয়ায় গত 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয়েছে 75 জন। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে 4.5 শতাধিক মানুষ, যাদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন। সারা দেশে চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন ঘোষণা। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত, দোষীদের গ্রেপ্তার ও সেনাবাহিনী মোতায়েন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সারা দেশে কমপ্লিট শাটডাউন চলবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের আবাসিক সার্জন আব্দুল আহাদ। নিউরো সার্জারি বিভাগের আবাসিক সার্জন আব্দুল আহাদ সাংবাদিকদের বলেন, আপনারা জানেন, গতকাল থেকে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এর মধ্যে আমাদের 3 জন চিকিৎসককে নিউরো সার্জারি বিভাগ থেকে মারতে মারতে প্রশাসনিক ব্লকের পরিচালকের রুমে নিয়ে আসা হয়। সেই বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে বহিরাগতরা এসে হাসপাতালে একজনকে কুপিয়ে হত্যা করে। এরপর ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে এসে ভাঙচুর চালায়। এরপর ঘটনা যদি প্রতিনিয়ত ঘটতে থাকে তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? আমরা রোগীদের কিভাবে চিকিৎসা সেবা দেব? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের আমরা চিকিৎসা সেবা দিয়েছি। যেখানে আমাদের নিরাপত্তা নেই সেখানে আমরা কিভাবে চিকিৎসা দেব? তিনি আরো বলেন, অনতিবিলম্বে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। সব উপজেলা, জেলা সদর সহ সব হাসপাতালে আর্মি নিয়োগ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে স্বাস্থ্য পুলিশ নিয়োগ করতে হবে। সার্জন আব্দুল আহাদ বলেন, আমাদের কর্মবিরতি চলবে। শুধু ঢাকা মেডিকেলের কর্মবিরতি নয়, সারা বাংলাদেশেই কর্মবিরতি চলবে। দুপুর 2টায় হাসপাতালে বাগান থেকে জামায়াত হবে। সেখানে সাংবাদিকদের সব প্রশ্নের জবাব দেওয়া হবে। আপাতত আমাদের কর্মবিরতি চলবে, অর্থাৎ কমপ্লিট শাটডাউন। আব্দুল আহাদ আরো বলেন, পরিচালক আমাদের নিশ্চিত করেছিলেন আমাদের উপরে কোনো হামলা হবে না, কিন্তু তিনি তার সেই কথা রাখতে পারেননি। এখানে আমরা কোনো সেনাবাহিনীকে অস্ত্রসহ দেখতে পাইনি। এর আগে পরিচালক চিকিৎসকদের উদ্দেশ্যে সভাকক্ষে বসেন।
এর আগে পরিচালক চিকিৎসকদের উদ্দেশ্যে সভাকক্ষে বলেন, আন্দোলনের জন্য রোগীদের চিকিৎসা ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কিন্তু চিকিৎসকরা সেটি কর্ণপাত না করে চিকিৎসকরা জানান, আমরা কোনো চিকিৎসা দেব না, এই বলে তারা বেরিয়ে আসেন। বন্যার কারণে 5 দিনের কর্মসূচি একদিন করা হয়েছে। দ্রুত জাতীয় নির্বাচনে চ্যালেঞ্জ বিএনপির। ছাত্র জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এর মধ্য দিয়ে বিএনপির 17 বছরের দুঃসহ রাজনৈতিক পরিস্থিতির অবসান ঘটেছে। মামলা, হামলা ও নির্যাতনে পর্যুদস্ত দলটি এখন একটাই ঘুরে দাঁড়িয়েছে। এমত অবস্থায় 17 বছর পর মুক্ত পরিবেশে বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হচ্ছে আজ। যদিও বন্যার কারণে 5 দিনের কর্মসূচি সংক্ষিপ্ত করে একদিন করা হয়েছে। এদিকে পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের চ্যালেঞ্জ বলে মনে করছে বিএনপি। দলটির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে এমন অভিমতই পাওয়া গেছে। জাতীয় সংসদ নির্বাচন কবে নাগাদ হবে বিষয়টি এখন স্পষ্ট করেনি অন্তর্বর্তীকালীন সরকার। এ নিয়ে বিএনপির ভেতরে খানিকটা অস্থিরতাও রয়েছে। দলটি চায় দ্রুত সময়ে যেন জাতীয় নির্বাচনের আয়োজন করা হয়। এ লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের উপর মানসিক চাপ প্রয়োগ করবে দলটি। ইতিমধ্যে এই ইস্যুতে কথা বলতে শুরু করেছে দলের কেন্দ্রীয় নেতারা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের সময়কে বলেছেন, রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে দ্রুত সময়ের মধ্যে সংসদ নির্বাচন আদায় করাই এখন বিএনপির প্রধান লক্ষ্য। বিএনপির কর্মকৌশল প্রণয়নের সঙ্গে যুক্ত কেন্দ্রীয় এক নেতা আমাদের সময়কে বলেন, বিএনপির একটি দুঃসহ অধ্যায়ের সমাপ্তি হয়েছে ঠিকই, কিন্তু নির্বাচন কবে হবে সেই সংশয় রয়ে গেছে। ফলে বিএনপিকে চূড়ান্ত সফলতার জন্য আরেকটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটাতে হবে। সেই কাজটি করতে গেলে নানা বাধা আসবে। এই প্রতিকূলতা অতিক্রম করে কিভাবে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আদায় করা হবে, এই লক্ষ্যে দলের পরিকল্পনা সাজানো হচ্ছে। বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, সংগঠন গোছানো, রাজনৈতিক মিত্রদের পাশে রাখা এবং বহির্বিশ্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করাটাও তাদের জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়া ক্ষমতার পথ পরিবর্তনের পর বিএনপির বিরুদ্ধে এক ধরনের অপপ্রচার চলছে বলে মনে করেন তারা। এই অপপ্রচার মোকাবেলা করতেও তাদের বেশ বেগ পেতে হচ্ছে। কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে বিএনপি ইতোমধ্যে বেশ তৎপরতা চালাচ্ছে। গত 2 সপ্তাহ ধরে বিএনপি বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে নির্বাচন ও বর্তমান করণীয় সম্পর্কে দলের বার্তা তুলে ধরা হয়েছে। বিএনপি নেতারা বলেন, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বাম, ডান ও ইসলামপন্থী দলগুলোকে নিয়ে গত 15.5 বছর রাজপথে আন্দোলন করেছে তারা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকারের পতন ঘটলে নতুন প্রেক্ষাপটে আন্দোলনরত দলগুলোর চিন্তায় পরিবর্তন এসেছে। বিএনপির অন্যতম প্রধান মিত্র জামাত ইসলামের সঙ্গে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। অন্য কয়েকটি দলের সঙ্গে সম্পর্কেও এক ধরনের শৈথিল্য দেখা যাচ্ছে। ফলে মিত্রদের সঙ্গে ঐক্য অটুট রাখাও বিএনপির জন্য চ্যালেঞ্জ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গসাচন্দ্র রায় আমাদের সময়কে বলেন, দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরানোর মূল দায়িত্ব নিতে হবে। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে আমাদের পরিকল্পনা আছে। ইতোপূর্বে ঘোষিত 31 দফায় রাষ্ট্র সংস্কারের বিষয়গুলো তুলে ধরা হয়েছিল। দলের একাধিক নেতা বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মূল চেতনাকে ধারণ করেই তারা ভবিষ্যতে কর্মপরিকল্পনা প্রণয়ন করবেন। থাকবে ভোটাধিকার প্রতিষ্ঠানের মধ্য দিয়ে জনগণের সরকার গঠন, গণতান্ত্রিক পন্থায় বৈষম্যহীন রাষ্ট্র সমাজ গঠন। এসব পরিকল্পনা বাস্তবায়নে দলটিকে দেশি বিদেশি নানা মহলে বাধার মুখে পড়তে হতে পারে। এসব বাধা অতিক্রম করা তাদের মূল চ্যালেঞ্জ। রাজনৈতিক বিশ্লেষক ও সুশাসনের জন্য নাগরিকের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার আমাদের সময়কে বলেন, 1978 সালের 1 সেপ্টেম্বর জন্ম নেওয়া বিএনপি 46 বছরের ইতিহাসে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। এটা নিঃসন্দেহে ইতিবাচক এবং এই কৃতিত্ব তারা নিতে পারেন। এখন তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে, নেতৃত্ব বাছাই থেকে শুরু করে দলটি সর্বত্র গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা, স্বচ্ছভাবে অর্থ সংগ্রহ করা। এটা করতে পারলে দেশ বিদেশের সবার কাছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করার যোগ্য দল হিসেবে তারা প্রমাণিত হবে। তিনি আরো বলেন, রাষ্ট্র সংস্কারে বিএনপি যে 31 দফা ঘোষণা করেছিলেন তা ভুলে গেলে হবে না। কারণ এটা ভুলে গেলে মানুষের মাঝে ধারণা সৃষ্টি হবে যে বিএনপির প্রস্তাবগুলো ছিল কথার কথা। এই মুহূর্তে বিএনপির সংস্কার প্রস্তাবগুলো সামনে এনে আলোচনা করার পরামর্শ দেন এই রাজনৈতিক বিশ্লেষক। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আমাদের সময়কে বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের অবসানের মধ্য দিয়ে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। এখন বিএনপির অনেক দায়িত্ব, বিশেষ করে দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে প্রথমেই মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেওয়া, জনগণের সরকার প্রতিষ্ঠা করে বৈষম্যহীন রাষ্ট্র ও সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার কাজ করতে হবে। নেতাকর্মীরা উদ্দীপ্ত। বিএনপির নেতাকর্মীরা মনে করেন তাদের এখন আর একের পর এক মিথ্যা মামলায় জর্জরিত হওয়া কিংবা রাষ্ট্রশক্তির মাধ্যমে নির্যাতিত হওয়ার ভয় নেই। তারা মিথ্যা মামলাগুলো থেকে নিষ্কৃতি পাচ্ছেন, কারাগার থেকে বের হয়ে আসছেন। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া স্থায়ী মুক্তি পেয়েছেন। যুক্তরাজ্যে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রক্রিয়া চলছে। সব মিলিয়ে সারা দেশের নেতাকর্মীদের মধ্যে একটি উদ্দীপ্ত ও
দাঙ্গাভাব বিরাজ করছে। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন বলেন, গণ অভ্যুত্থানের মুখে ফ্যাসিবাদের পতনের পর নতুন প্রেক্ষাপটে মুক্ত পরিবেশে আমরা প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সৌভাগ্য অর্জন করেছি। ফ্যাসিবাদের পতনের এই দৃশ্য পৃথিবীর সকল ফ্যাসিবাদী শাসকের জন্য একটি আতঙ্কজনক দৃষ্টান্ত। এখানে প্রমাণিত হয়েছে ছাত্র জনতার শক্তি হচ্ছে চূড়ান্ত শক্তি। প্রেক্ষাপটে এবারের প্রতিষ্ঠা বার্ষিকী একদিকে বিজয় উদযাপন, অপরদিকে দেশের ছাত্র জনতার রাজনীতি ও সরকারের কাছে উত্থিত নতুন প্রত্যাশা মোকাবেলার চ্যালেঞ্জ বলে মনে করি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।